হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। এই ট্রাভেল সিরিজের এর আগের পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ডুয়ার্স। আমরা চা বাগানের মধ্যে অবস্থিত একটি দারুণ প্রপার্টিতে এসে এবার উঠেছিলাম। সেখানে থেকেই ঘুরে দেখেছিলাম ডুয়ার্স ভ্রমণের নানা অভিজ্ঞতা নিয়েছিল এই সিরিজের প্রথম পর্ব। যারা কোনো কারণে নোটিফিকেশন পাননি বা দেখবার সুযোগ হয়নি তাদের কাছে অনুরোধ রইল, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে পারলে একবার ঘুরে দেখে নেবেন, তাহলে এই গোটা ট্রাভেল সিরিজটির কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। আজকের এই নতুন পর্বে প্রথমে আরও খানিকক্ষণ ডুয়ার্স ঘুরে নিয়ে আমরা চলে যাব বর্ষার পাহাড় দেখতে। গুড মর্নিং এভরিবডি। টাস্কারটি কাউন্টিতে দ্বিতীয় সকাল, এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। কালকে জানেন আপনাদের একটা জিনিস বলাই হয়নি, বা আমিও নিজেই জানতাম না, সেজন্যই আর বলাটা হয়নি। সেটা হচ্ছে এই গোটা যে টাস্কারটি কাউন্টি সেটা কিন্তু সোলার পাওয়ার্ড। এখানে বোধহয় 50টা সেল আছে যেটা দিনের বেলা সোলার পাওয়ারে নিজেদের চার্জ করে, এবং ওই যে চার্জ ব্যাটারিগুলো সেগুলো এই গোটা মানে রিসোর্টটাকে ড্রাইভ করে। অবশ্যই অ্যাজ আ ব্যাকআপ ডিজি সেট আছে ফর ক্লাউডি ডেজ লাইক দিস, কিন্তু ওভারঅল মানে দিস ইজ আ গ্রিন অ্যান্ড ক্লিন প্রপার্টি। কত সুন্দরভাবে ভাবা জিনিসটা ভাবুন। চলুন একটু চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে আসি। এই লোকটা ছাড়তে পারছি না আর কি, আমাদের সামনের ভিউটা এত সুন্দর, একটু আপনাদের দেখাই। প্রপার্টি থেকে বেরিয়ে দুদিকেই চা বাগান। আসলে এই সামনে না একটা ছোট্ট ঘর মতো আছে, এখানে চা পাতা ঝাড়াই বাছাই করা হয়। একদম চওড়া বাঁধাই করা রাস্তা, এদিকগুলো ভিতরে ভিতরে চা বাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর এই ডান দিকে আছে হচ্ছে ধূপঝরা এলিফ্যান্ট ক্যাম্প, এখানেও আপনারা যেতে পারেন। এখনো তো হাতিদের দেখা নেই। বাঁদিকে বোধহয় একটা ছোট্ট জুট ইন্ডাস্ট্রি আছে, জুটের প্রোডাক্টস বিক্রি হয়। আচ্ছা, তুমি একটু বলে দিতে পারবে এখানে তোমরা কি কি বিক্রি করো সাধারণত পাপোশ ছাড়া? ব্যাগ আছে, রানার। আচ্ছা, মানে তোমাদের এই ছোট পাপোশগুলো শুরু হচ্ছে 80 টাকা থেকে? হ্যাঁ, এগুলো 80, এটা 100, 150, কার্পেট এগুলো 1100, আর এই বেড রানার গুলো 500 টাকা করে। এদিকটা একটু দেখি, ব্যাগ কি আছে একটু দেখাবেন? ও মা, খুব সুন্দর দেখতে। বাহ, দেখুন, গরুমারা ন্যাশনাল পার্কের জন্য এনপি লেখা। অল্প বাজেটের মধ্যে এখানে এই যে পাপোশ বা বেড রানার, এমনকি সুন্দর জুটের ব্যাগগুলোও তো আপনারা দেখলেন। যারা এখানে আসবেন পারলে ওনাদের থেকে কিছু নেবেন, ওনাদেরও সাহায্য হয় এবং জিনিসগুলোও খুব সুন্দর, খুব এলিগেন্ট দেখতে। এই হচ্ছে এলিফ্যান্ট ক্যাম্পের ভিতরটা, থাকার জন্য কিছু গাছবাড়ি, কিছু কটেজেস, আর এই পাশেই দেখুন টাস্কারটি কাউন্টিটা দেখাই যাচ্ছে আর কি। এখান থেকে এই পাপোশ নিলাম 150 টাকা, আমার বেশ ভালো লেগেছে ফর দ্য প্রাইস। এই ভিতরে একটা রেস্তোরাঁর ব্যবস্থাও আছে দেখছি। এই পিছনে ফেলে এলাম টাস্কারটি কাউন্টিকে। আমি যদি খুব ভুল না করি, এই চা বাগানের মধ্যে দিয়ে যে সোজা রাস্তা, বেশিক্ষণের হাঁটা নয়, হয়তো মিনিট 6-7 হাঁটা, সেটা যদি কেউ কমপ্লিট করতে পারে তাহলে আপনারা পৌঁছে যাবেন মূর্তির রিভার বেডের কাছে। দেখা যাক যাওয়া যায় কি না। একটু তো কাদা আছেই, বাট সেটাকে যদি পেরিয়ে যাওয়া যায় তাহলে মূর্তি নদী কিন্তু পায়ে হাঁটা পথ। ঠিক যা ভেবেছিলাম তাই, সামান্য একটু হেঁটে এলাম, মিনিট 2। চা বাগানটা এই জায়গাটিতে শেষ হচ্ছে, এরপরে ঘাসের জমি মতো, এবং ওই ঘাসের জমির ওপারেই বয়ে যাচ্ছে মূর্তি নদী। যদিও মূর্তি নদীর এখন এমনই অবস্থা, বিভিন্ন জায়গা থেকে দেখলে নালার মতনই লাগে। এই জায়গাটা আবার হেঁটে যাওয়া একটু চাপেরই, ঠিক রাস্তাটা ভালো নয়, বাট আশা করি দেখতে পাচ্ছেন ওই দূরে মূর্তি নদী বয়ে যাচ্ছে। আর একটু জুম করে দেখাই, এই দেখুন চা বাগানের শেষ মাথায় মূর্তি নদীর ভিউ। চা বাগানের মধ্যে খানিক সময় কাটিয়ে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে এবারের মতো ডুয়ার্সকে বিদায় জানানোর পালা। দারুণ কাটলো একটা দিন ডুয়ার্সে। টাস্কারটি কাউন্টি, গরুমারার এলিফ্যান্ট ক্যাম্প কিংবা সুন্দর এই চা বাগান, সব মিলিয়ে ডুয়ার্স ফাটাফাটি লাগলো। ঘড়িতে বাজে সকাল 10:55। আমরা ডুয়ার্স অঞ্চল ছেড়ে
রওনা হচ্ছে এবার পাহাড়ের দিকে। আজকে আমাদের গন্তব্য ঋষভ। ঋষভ কম বেশি এইখান থেকে যদি আমরা টানা যাই 2.5 ঘন্টা মতো নেবে। তবে আমরা ব্রেক তো নেবই, আমরা প্রচুর অল্টিটিউড গেইন করব। আমরা প্রায় সমতলের কাছে একটি জায়গায় আছি। আর ঋষভের আমরা যেখানটায় থাকবো সেটা আপার ঋষভেরও ওপর দিকে আর কি। মানে আপনারা যারা এর আগে ঋষভ গেছেন তারা বুঝতে পারবেন, আই লাভ ঋষভ বা স্লিপিং বুদ্ধা যে হোটেলটা তারও ওপর দিকে। তো মোটামুটি 2800 মিটার্স বোধহয় ওখানের অল্টিটিউড হবে। ঠান্ডাও অনেকটা বেশি। আমরা এই যে ডুয়ার্সে কালকের দিনটা ছিলাম, গোটা সময়টাই আমরা টেম্পারেচার পেয়েছি 25-26 ডিগ্রির মধ্যে। যেহেতু বৃষ্টি হয়েছিল খুব একটা গরম ছিল না। আজকে সকালে বৃষ্টি নেই, একটু হালকা ঘাম হচ্ছে। তবে ঋষভে কিন্তু ওয়েদার বেশ কমফোর্টেবল। ঋষভে 16-15 এর মধ্যে টেম্পারেচার ঘোরাফেরা করছে রাত্রিবেলা। তো ওখানে হয়তো হালকা শীতের পোশাক লাগলেও লাগতে পারে। এখানে অনেক ভালো মেমোরিজ, দারুণ কিছু স্মৃতি নিয়ে ফিরছি। টাস্কারটি কাউন্টি আমার ডুয়ার্সে থাকা আজ অব্দি বেস্ট প্রপার্টি বাই ফার। পিছনের সিটে আছে মা, এখানে আছে তৃষা, আর পিছনে আছে বাবা, আর এদিকে ছেত্রীদাও গাড়ি নিয়ে আমাদের সঙ্গে রওনা হয়েছে। ছেত্রীদা, কেসে হ্যাঁ আপ? চলিয়ে। সামনের এইরকম রাস্তা, টাস্কারটি কাউন্টির অ্যাপ্রোচ রোডটা আপনারা দেখে রাখুন। মূল যেটা জাংশন সেখান থেকে এরকম কিলোমিটার 2-1 ভিতরে ঢুকতে হয়। এর আগে এই চ্যানেলে যতবারই আমি ডুয়ার্সের ভিডিও দিয়েছি, একটি কমন প্রশ্ন আমার কমেন্ট বক্সে চোখে পড়ে। সেটা হচ্ছে, ধরুন হাতে আমার দিন 5 ছুটি আছে, প্রথম 2 দিন নিউ মাল জাংশনে নেমে আমরা নয় ডুয়ার্সে কাটালাম, আমরা শুধু লাটাগুড়ি অঞ্চলেই থাকলাম। তারপরে নিকটবর্তী কোন পাহাড়ি জনপদগুলোয় যাওয়া যায় যেখানে বর্ষায় গেলেও কোনো রকম কোনো ঝুট ঝামেলার চিন্তা নেই। সেই কথাগুলি মাথায় রেখে আমার কয়েকটি জায়গার নাম প্রথমেই মাথায় আসে। আপনারা অনেকেই জানেন নিউ মাল জাংশন থেকে ডামডিম মোড় হয়ে গরুবাথান, লাভা, আলগাড়া হয়ে অনেক দিকে চলে যাওয়া যায়। তবে সব থেকে ইজিলি অ্যাক্সেসেবল যে পাহাড়ি জনপদগুলো, তার মধ্যে শুরুতেই রাখবো ঝান্ডিকে। ঝান্ডি, মণ্ডলগাঁও, তারপর যেটা একদম লাভার অঞ্চল, সবাই আপনারা চিনেন হয়তো, সেই লাভাতে আপনারা থাকতে পারেন। তারপর কাফেরগাঁও, লোলেগাঁও এবং আমরা যেখানে যাচ্ছি সেই ঋষভ, এই সমস্ত জায়গায় কিন্তু খুব সহজে নিউ মাল জাংশন স্টেশনে নেমে অ্যাক্সেস করা যায়। চাইলে আপনারা প্রথমে পাহাড়ে থেকে ফেরার দিনগুলো ডুয়ার্সে কাটিয়ে তারপর ট্রেন ধরতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। সমস্ত কিছুই কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল এবং সবথেকে বড় কথা যেটা, আপনাদের এই রুটটি বরাবর গেলে কোথাও ল্যান্ডস্লাইড পাওয়ার সুযোগ নেই, রাস্তা বন্ধ থাকে না। চাইলে এই রাস্তা ধরে আপনারা ইস্ট সিকিমের বহু জায়গা, এমনকি গ্যাংটকও ঘুরে দেখে নিতে পারেন। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা গরুবাথান ক্রস করে নিয়েছি। গরুবাথানের এই বৃষ্টির ওপার থেকেই শুরু পাহাড়, শুরু মুগ্ধতা। বর্ষার এই পাহাড় যারা এই সিজনে দেখার সুযোগ হয়নি, আশা করি আমার ভিডিওর মারফতে খানিকটা দুঃখ মিটবে। আমরা এবার গিয়ে থাকছি ঋষভে ঠিকই, তবে ঋষভে পৌঁছানোটাই মূল লক্ষ্য ছিল না। এই যাত্রাপথটাই এতটা সুন্দর, রাস্তার কন্ডিশন স্পেশালি বলা দরকার এত ভালো, বর্ষায় পাহাড়ে আসলে যে মনে একটা আতঙ্ক থাকে তা নিয়ে কোনো চিন্তা নেই। NH 10-এর মতো খারাপ অবস্থা একেবারেই নয়। লাভা অবধি রাস্তা তো বাটার স্মুথ, লাভার পরে যেটুকু রাস্তা নিয়ে যায় ঋষভে তারও 80% অবস্থা খুব ভালো। তাই নির্দ্বিধায় চলে আসুন এই অঞ্চলগুলিতে। লাভা রোডে ওঠার পথে একটা দারুণ ডেস্টিনেশন, একটা দারুণ ভিউ পয়েন্ট হচ্ছে এই অ্যাম্বিয়কের টি এস্টেট। এই পাশেই দেখুন আই লাভ অ্যাম্বিয়কের একটা সাইনেজ আছে। আর এখান থেকে দূরে ওই যে মেঘে ঢাকা পাহাড়, নিচে চা বাগান, জঙ্গল, আর একটা নিচে পাহাড়ি স্ট্রিম বয়ে যাচ্ছে, সেটারও শব্দ আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। সব মিলিয়ে মনোমুগ্ধকর একটি জায়গা। বর্ষার পাহাড় কেমন লাগছে? দারুণ, বর্ষায় এসে আলাদাই এক্সপিরিয়েন্স। তবে আজকে একটু রোদ্দুর, তো একটু গরম তো লাগছেই। দেখা যাক, আর কিছুক্ষণের মধ্যে লাভা পৌঁছে যাবো, অল্টিটিউডও গেইন হবে, তখন হয়তো একটু ঠান্ডাও পাবো।
লাভায় ওঠার আগে আরেকটা দারুণ সুন্দর ভিউ পয়েন্ট, ধীপধারা ওয়াটারফলস। চেল নদী থেকে এই ওয়াটারফলসের অরিজিনেশন হয়। কি সুন্দর লাগছে দেখুন বর্ষার মরশুমে। ওপরে একটি বজরংবলীজির মন্দির আছে এবং এই ওপরের থেকেই ভিউ পয়েন্ট। আগে না একদম এই রিভার বেডটা অব্দি নামা যেত, সম্ভবত রিস্কের কারণে এখন প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে দেখুন কি অপূর্ব লাগছে জলের ধারাটা, অসম্ভব সুন্দর একটি জায়গা। তবে হ্যাঁ, একটি সতর্কতা বার্তা, আমাদের পরিবারের কিছু লোকের ক্ষেত্রেও যেহেতু এই অসুবিধাটি দেখা দিয়েছিল, তাই বলে রাখাটা আমার উচিত মনে হলো। এই রুটটিতে আপনারা যারা লাভায় আগে খুব একটা আসেননি বা পাহাড়েও বারবার আসার সুযোগ হয় না, এটা জেনে রাখবেন এই যে ঝর্ণার অঞ্চলটা দেখালাম তারপরে কিন্তু খুব র্যাপিডলি অল্টিটিউড গেইন হয়, ওয়েদার একেবারে পাল্টে যায়। অনেকের শরীর এরকম র্যাপিড অল্টিটিউড গেইনটা নিতে পারে না, মোশন সিকনেস ট্রিগার্ড হতে পারে, মাথা ঘুরতে পারে, হালকা বমি বমি ভাব লাগতে পারে। তাই জন্য একটু সাবধান হয়ে বা দরকার মতো ওষুধ খেয়ে গাড়িতে উঠবেন, কারণ এই প্রবলেমটা কিন্তু আমরা এর আগেও এই রুটে বারবার ফেস করেছি। আমরা নিচে ওই চেল নদীর ঝর্ণার ওখানটা যখন দাঁড়ালাম, দেখলেন তো আশপাশটা পুরো রোদ ঝলমলে একটা পরিবেশ ছিল। ঠিক 10টা মিনিট উঠেছি, এখন আমাদের অ্যাভারেজ অল্টিটিউড অ্যারাউন্ড 950 মিটার। দেখুন আশপাশটা গোটাটা পাল্টে গেল, মনেই হচ্ছে না 10 মিনিট আগে আমরা একটা ওরকম জায়গায় ছিলাম। আজকে কিন্তু ঋষভে ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। আর সব থেকে যেটা পাহাড়ে বর্ষার সময় ভালো লাগে সেটা হচ্ছে এই গাছের সবুজ রংগুলো। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই একটা পাহাড়ি আমার সামনেটা দেখুন, একটা সবুজ যে রং, তার কতগুলো শেডস। লাভা পৌঁছতে আরো মিনিট 15 নেবে। এত অপূর্ব একটা জায়গায় আমরা এসে থেমেছি, আশপাশটা উঁচু উঁচু গাছ, চারিদিকটা কুয়াশা এবং মেঘে ঢাকা। দেখাচ্ছি আপনাদের, জাস্ট টু গুড। সামনে এই জলপ্রপাতটা দেখুন, বর্ষায় এরকম রাস্তার ধারে, কি অপূর্ব, দারুণ দারুণ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস চলুন আপনাদের সঙ্গে লাভা পৌঁছানোর আগে শেয়ার করে দিই। আমরা যে জাতীয় ইনোভা গাড়িতে ঘুরছি, এরকম গাড়ি যদি আপনারা রিজার্ভে নেন, মানে আপনার গোটা ট্যুরটা আপনার সঙ্গে থাকবে নিউ মাল টু নিউ মাল, সেক্ষেত্রে সিজনের সময় কিন্তু পার ডে 4,000 4,500 টাকা করে খরচ পড়তে পারে। আপনারা যারা লিঙ্ক সিজনে যাবেন 3 সাড়ে 3-এও নামতে পারে, ডিপেন্ড করছে আপনার বার্গেনিং স্কিলের ওপর। এই ভিডিওতে যে নাম্বারগুলি বুকিংয়ের জন্য দেয়া, সেখানেই কথা বলে নিতে পারেন গাড়ির দরকারের জন্য। হোমস্টে কর্তৃপক্ষ বা রিসর্টে কিন্তু গাড়িও অ্যারেঞ্জ করে দিয়ে থাকে। আমার ব্যক্তিগতভাবে এই জায়গাগুলি বহুবার ঘোরা, তবে যারা আপনারা প্রথমবার এই সার্কিটটিতে যাচ্ছেন বা সাইট সিইং করতে চান, তারা অবশ্যই এই রুট হয়ে ঋষভ ওঠার আগে লাভার মূল অঞ্চলে পৌঁছে লাভার মনেস্ট্রিটি ঘুরে দেখে নিতে পারেন। এই গোটা মনেস্ট্রিটার আনাজ কানাজ ঘুরে দেখতে 30 থেকে 40 মিনিট লাগবে, কিছুটা রেস্টও পাবেন। আর এই লাভার মনেস্ট্রি থেকে আরও খানিকটা দূর এগিয়ে গিয়ে লাভার যেটা পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট, সেটাও দেখতে ভুলবেন না। দারুণ একটি জায়গা, ন্যাচারাল বিউটি যারা দেখতে পছন্দ করেন তাদের তো খুব ভালো লাগবার কথা। ওই পাইন ফরেস্টের যে এরিয়া, সেই এরিয়াটি ক্রস করে আর খানিকটা এগিয়ে গেলেই কিন্তু ঋষভে ওঠার যে কার্টটা সেটা আপনারা পাবেন। আমরা এবার যে হোমস্টেটিতে গিয়ে উঠেছিলাম, সেটা মোটামুটি গাড়িতে পৌঁছতে সময় নিল মিনিট 15 মতো। রাস্তার অবস্থা বেশ ভালো, কোথাও সেরকম কিছু অসুবিধে পাইনি। বরং এটা বলা উচিত, এই রাস্তাটার বিউটিটা ভীষণ সুন্দর, কারণ গোটা রাস্তাটাই প্রায় পাইন ফরেস্টে ঘেরা। আমরা পৌঁছলাম ঋষভে আমাদের থাকবার জায়গায়। এই হচ্ছে ঋষভের হেরিটেজ হোমস্টে। যে দাদার আমরা হুইসপারিং পাইন্সে থেকেছি, নিচে টাস্কারে ছিলাম, সেই দাদারই প্রপার্টি এটা। উনি নতুন টেক ওভার করেছে, গুগলের রেটিংস মিলবে না, কারণ আগের যিনি ওনার ছিল তিনি এখন আউট অফ দ্য পিকচার। দিস ইজ লাইক আ ব্র্যান্ড নিউ রিসর্ট।
নামটা একই আছে। এর আশপাশের সৌন্দর্য আশা করি আর বলে দিতে হবে না, ওঠার রাস্তাটাই অপূর্ব। নিচে মূল ঋষভের টাউনটা দেখা যাচ্ছে, ওই স্লিপিং বুদ্ধা হোটেল। আই লাভ ঋষভটাও কিন্তু আরেকটু নিচে, মানে এটা অনেক ওপরে, এটা আপার ঋষভে বলা যায়। আমরা কোথায় ঘর পাই কি পাই আপনাদের ঘুরে দেখাবো। দারুণ একটা নতুন প্রপার্টি। আর আমাদের এই গাড়িটা ছিল বলে আমাদের বিরাট সুবিধা হয়েছে। আমার এই যে এত লাগেজ বলুন বা এত এই যে পাহাড়ি পথ বেয়ে উঠতে হলো, এই ভালো গাড়িটি ছিল বলে আমরা বেঁচে গেলাম এই যাত্রায়। এখানে কিন্তু কিছুটা সিঁড়ি ভেঙে আপনাদের উঠতে হবে, একদম মানে যে রিসর্ট তার রিসেপশন অবধি গাড়ি যায় না। হ্যাঁ, এটুকু আপনাদের জানিয়ে রাখলাম। নিচে গাড়ি ছেড়ে দিতে হলো, আছে গোটা 15-20 সিঁড়ি তো আছে, এরকম বেয়ে বেয়ে আপনাদের উঠতে হবে। দারুণ সুন্দর, দারুণ জাস্ট। এখানে বিভিন্ন ঘরের বিভিন্ন নামকরণ করা। আমরা যে ঘরটা পেয়েছি সেকেন্ড ফ্লোরে, এই প্রপার্টিটা 3rd ফ্লোর অব্দি রুম আছে। ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে তিনটে রুম, 3rd ফ্লোরে 2টো রুম। তো আমরা এটা সেকেন্ড ফ্লোরের রুম নিয়েছি। এই রুমটায় 3 জন মানুষ থাকতে পারে। আপনাদের রুমটা একটু দেখাই। রুমের ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ। এখানে বাবারা এসে অলরেডি বসে গেছে চেয়ার নিয়ে। এখন তো গোটাটা কুয়াশা এবং মিস্ট, উঁচু উঁচু গাছ, এই সোজাসুজি কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দৃশ্যমান। ওদিকে আরেকটা ঘর আমরা পেয়েছি, ওটাও একটু পর দেখাচ্ছি। একই রকম, গুণগত মান বিরাট তফাৎ নেই, বাট এই ঘরটা আগে দেখে নি। এই ঘরটার দেখুন পুরোটা ওই রকমই, আমরা যেরকম টাস্কারটি কাউন্টিতে দেখাচ্ছিলাম, বেতের কাজ করা, খুব সুন্দর, একদম পরিষ্কার, বড় বিছানা, 3 জন মানুষ অনায়াসে হেঁটে যেতে পারেন এই ঘরে। আর ওনাদের সমস্ত প্রপার্টিতে কিছু স্ট্যান্ডার্ড নর্মস থাকে, যেরকম ওই বায়োটিকের কিট আপনারা পাবেন, ইলেকট্রিক হিটার আছে। এই গোটা প্রপার্টিটাই কিন্তু পাওয়ার ব্যাকআপ আছে, জাস্ট টু সে। তাই কারেন্ট চলে যায় এইসব জায়গায়, ভীষণ রিমোট এরিয়া, বাট মানে নাথিং টু ওয়ারি, আপনারা পাওয়ার ব্যাকআপ পেয়ে যাবেন। ফ্রেশ ব্ল্যাঙ্কেটস পাবেন, ফ্রেশ ট্রাভেলস পাবেন, চা কফি বানানোর সমস্ত রকম ওনারা সরঞ্জাম দিয়েছে। 3 জনের যেহেতু ঘর, 3টে মিনারেল ওয়াটারের বটল, একটা সুন্দর সাইজের ওয়ার্ড্রব, এবং সিদ্ধার্থদার সমস্ত প্রপার্টির ক্ষেত্রেই এটা সত্যি, উনি না রুমগুলো সাজানোর দিকে খুব সুন্দরভাবে মনোযোগ দেয়। এন্ড দিস ইজ নো ডিফারেন্ট। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার, এবং সব থেকে যেটা বড় কথা, যে রুমটা দেখতে খুব সুন্দর লাগছে, সাজানোটাই খুব সুন্দরভাবে। আর এই যে বেড সাইডের জানালা, আকাশ যখন পরিষ্কার থাকবে, আপনারা যদি পুজোর পরে আসেন অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের গোটা মাসটা, এই জানলা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দারুণভাবে দৃশ্যমান হবে, একদম ডিরেক্ট ফেসিং। আর এই হচ্ছে এই রুমটার সঙ্গে লাগোয়া টয়লেট, আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমের সাথে লাগোয়া টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিনের একটা সেকশন, এখানে এমনি স্নান করার জন্য আলাদা ব্যবস্থা, শাওয়ার আছে, এবং গিজারেরও কিন্তু ব্যবস্থা আছে। এই ঠান্ডার, এখনই যে বর্ষাকালেই এত ঠান্ডা, আমি আন্দাজ করতে পারছি শীতকালে কতটা ঠান্ডা পাবেন আপনারা এলে। ঋষভে এত সুন্দর ওয়েদার, আপনাদের কি বলবো, দারুণ লাগছে। আর পুরো একটা ঠান্ডা যেন আবহাওয়া, কত মাস পরে যে একটু ঠান্ডা পেলাম। পেলিং এ গিয়েও বলছিলাম না, গরম গরম বিরক্ত হয়ে গেছে। এবার ওনাদের একটু খাবার জায়গাটা দেখাই। রাত্রির বেলা আলো জ্বলে গেলে দুর্দান্ত লাগবে। আর এটা একদমই প্রায় নবনির্মিত বলা যায়। কি সুন্দর দেখুন খাবার জায়গাটা, সাজসজ্জা, দারুণ লাইটিং এর ফেসিলিটি আছে। এবং সিদ্ধার্থ দাই বলছিল এই পরে, যেখানটা যেহেতু ভীষণ ঠান্ডা পড়ে, ওনারা এই গোটা জায়গাটাকে সেন্ট্রালি হিটেড করে দেবে। আর আমি বারবারই বলছি, এটা এখন দিনের বেলা বুঝতে পারছেন না, বাট এই লাইটগুলোর বিউটি হবে যখন সন্ধে নেমে যাবে। যদিও একে একে সমস্ত খাবারের দাম বলা সম্ভব নয়, পারলে ভিডিওটা পজ করে যে কটা ইম্পর্টেন্ট জিনিস আমার চোখে পড়লো ইন টার্মস অফ আইটেম, সেগুলোর দাম দেখে নিতে পারেন। এবং এখানে থালির ফেসিলিটিও আছে, আপনারা চাইলে
নিজেদের মতো থালি অর্ডার করে দুপুরে বা রাত্রিবেলা খেয়ে নিতে পারেন। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, যেরকম সিদ্ধার্থদার অন্য হোমস্টেগুলোয় যেরকম ফ্যাসিলিটি আছে এখানেও তাই, এবং আমার মনে হয় এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাসিলিটি। সেটা হচ্ছে আপনি এলেই যে এখানে ফুড প্লাস স্টে নিতে হবে তার কোনো মানে নেই। আপনি আলাদা করে রুমের ভাড়া দিয়ে থাকতে পারেন। একটা মানে ইলাবোরেট ফুড মেনু আছে, বোধহয় 200 আইটেমের ফুড মেনু আছে, আপনার যা ইচ্ছে আপনি অর্ডার করে খেতে পারেন। তার পিছনে লজিক কেন আমি বলছি, সেটা হচ্ছে বেশিরভাগ যারা এখানে ঘুরতে আসেন, ধরুন দুরাত্রি থাকলেন, আপনি ওই ব্রেকফাস্ট আর ডিনার ছাড়া লাঞ্চ করবার সুযোগ প্রায় পাবেনই না, কারণ আপনি সেই সময়টা বোধহয় সাইট সিইং করবেন। তাই পেই বা কেন করবেন? আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে ব্রেকফাস্টটাও করতে চান না, আপনি সকাল সকাল বেরিয়ে যাবেন, নিজের মতো যেখানে ইচ্ছে চা থুকপা মোমো খেয়ে নিন। তো এটা একটা বিরাট ফেসিলিটি। আপনাদের যেটা ঠিক মনে হয় আপনারা বেছে নিতে পারেন। আমি বলবো যে আপনি রুমটা নিয়ে আসুন এবং আপনার যা ইচ্ছে, আপনি কেন সেই ইউজুয়ালি হোমস্টের খাবার নেবেন বলুন? এখানে এলে কিন্তু সে আপনি নর্থ বেঙ্গলে যে হোমস্টেতেই যান ওই খাবার একই। বড়জোর যেটা হতে পারে সেটা হচ্ছে দুপুরে ডিমের জায়গায় আপনি একটা কাতলা মাছ পেতে পারেন। এবার ধরুন আপনার মাটন খেতে ইচ্ছে করছে, বা আপনি বারবিকিউ কিছু আইটেমস ট্রাই করতে চান, আপনার ইচ্ছে মতো বিকেলে হয়তো ভেজ পকোড়া খাবেন না, তো আমি তো বলবো আপনি এলে শুধু রুমটা নিন, খাবারটা নিজের মতো যা ইচ্ছে অর্ডার করে খান। সব রকম খাবার এখানে পাওয়া যায়, এবং কোনো স্পেশাল অকেশন থাকলে আগে জানিয়ে দিলে ওনারা, মানে যেগুলো একটু খুবই এখানে পাওয়া মুশকিল জাতীয় জিনিস আর কি, ধরুন ইলিশ মাছ বা এই জাতীয় আইটেম, সেটাও ওনারা আনিয়ে ব্যবস্থা করে দেয়। আচ্ছা, মায়েদের খাবার সমস্ত এসে গেছে। মা কি কি দিয়েছে একটু বলে দাও তো। ভাত, হ্যাঁ, ডাল, হ্যাঁ, আলু ভাজা, আলু পোস্ত, বেগুনি, দই মিষ্টি। দই মিষ্টি। জানি না এরপরে আবার চাটনি পাঁপড় আসবে কিনা, সেটা এলে বলবো। এটা মোটামুটি ওনাদের সেট মেনুর দুপুরের খাবার। আর আমাদের গোটাটাই এক। তৃষা, আমাদের বাড়তি বলতে বোধহয় কি, বাড়তি বলতে এগ কারিটা, হ্যাঁ এগ কারি, বাকি সবই রয়েছে। হ্যাঁ আমাদেরও কিন্তু মিষ্টি দই টই সব একই রকম লাগছে। আচ্ছা, যেটা ভাবছিলাম ঠিক তাই। এখানে বোধহয় চাটনি এসে গেছে। এটা কি টমেটোর চাটনি দিল? হ্যাঁ, টমেটোর চাটনি, বাহ। দেখুন আমাদেরও তাই, আমাদের খাবার সমস্ত এসে গেছে। দারুণ সুন্দর খাবার। জায়গাটা কি বলিস তৃষা? আমার মনে হয় সারা হোমস্টে সেরা হচ্ছে এই খাবারের জায়গাটা। আমি যা দেখলাম এখানে বসেও যেরকম ভিউ আছে অপূর্ব, আর সেরকমই সুন্দরভাবে সাজানো। কামিং টু দি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, সেটা হচ্ছে আমি সকালেই বলছিলাম এখানে দুরকম ভাবেই আপনারা থাকতে পারেন, মানে থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজেস এবং শুধু রুমের ভাড়া। এখানে টোটালে আমি যখন এসছি এখন এই আগস্ট 2025-এ, টোটাল 8টা রুম আছে অ্যাক্রস দ্য 3 ফ্লোরস, ছাদের ঘর, এবং আমরা যে ফ্লোরটা আছি তার বাদে যে আরেকটা ফ্লোর, সেখানের ঘরগুলো কালকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে সুযোগ হয়নি, আমরাও টায়ার্ড ছিলাম, এসে আর শ্যুট করার টাইম পাইনি। এখানে রুমের ভাড়ার ব্যাপারটা আপনাদের একটু বলে দিই। এখানে যে 3টে জাতীয় রুম আছে, ডাবল বেডেড, ট্রিপল বেডেড আর 4 বেডেড, আপনি যদি ফার্স্ট ফ্লোরে যে কোনো রুমে থাকেন আর কি, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইটস এ ডাবল বেডেড, ট্রিপল বেডেড অর 4 বেডেড রুম, সেই ঘরগুলিতে পার পারসন পার ডে ফুড সমেত কস্ট হচ্ছে 1500 টাকা। সেকেন্ড ফ্লোরেই ওই কস্টটা হয়ে যাচ্ছে 1800 টাকা, এবং থার্ড ফ্লোরে যেগুলো ছাদের ওপর ঘর সেগুলোয় ভাড়াটা পড়বে 2000 টাকা। এতে পার ডে আপনার থাকা এবং খাওয়া ধরা। যেটা মজার ব্যাপার হচ্ছে এই যে লিন সিজনটা এখন চলছে পাহাড়ে, তো বর্ষাকালটা জানেন অফ সিজন, সেখানে কিছু অ্যাডেড ডিসকাউন্টস আছে, সেটা সবার শেষে বলছি। আচ্ছা, এবার ফ্লোর ওয়াইজ রুমের ট্যারিফটা বলে দিই, যেটা গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর যাই বলতে পারেন, সিঁড়ি দিয়ে উঠে যেটা প্রথম তলা, সেখানে রুমগুলোর ভাড়া কিন্তু ফ্ল্যাট 2000 টাকা। সেটা আপনি ডাবল অকুপেন্সি রুম নিন, ট্রিপল বেড হোক বা 4 জনের থাকার মতো ঘর, প্রথম ফ্লোরটার ভাড়া 2000 টাকা, সেকেন্ড ফ্লোর 2500 টাকা, এবং ছাদের ঘরগুলোর ভাড়া 3000 টাকা। এরপরেও যেটা আরেকটা জিনিস থেকে যায়, যে ধরুন আপনার মনে হচ্ছে যে 1500 টাকা, 1800 টাকা, 2000 টাকা পার পারসন পার ডেটা আপনি বিয়ার করবেন না, আপনার মনে হচ্ছে আপনার দরকার নেই, আপনি চাইলে কিন্তু
মানে ধরুন আপনার 5 জন এসছেন, 2 জনের পার ডে ফুডের প্যাকেজটা দরকার, 3 জনের দরকার নেই, সেক্ষেত্রে পার পার্সন 4 বেলার সেট মিল যদি নিতে চান সেটা 700 টাকা করে আপনারা অ্যাড করিয়ে নিতে পারেন। তাহলে খরচটা কিরকম দাঁড়াতে পারে উদাহরণ দিচ্ছি। ধরুন একটা 4 জনের রুম নিলেন যেখানে 4 জন থাকা যায় ফার্স্ট ফ্লোরে, রুমের জন্য খরচ পড়লো 2000 টাকা, টোটাল 4 জন এসছেন, 2 জন মানুষ হয়তো খাবার খেলেন, 2 জনের লাগলো না, তাহলে আরো 700 1400 টাকা অ্যাড হলো, 3400 হলো। এবার যারা এই মনসুনের সময়টা আসছেন, পুজোর হিড়িকটা শুরু হওয়ার আগে, টোটাল আপনাদের থাকা খাওয়া নিয়ে যা বিল হবে তার উপর আরো 15% অফার পাবেন। আচ্ছা, পেয়ে গেছি প্রপার্টি ওনার সিদ্ধার্থ দাকে। কেমন আছো সিদ্ধার্থ দা? নমস্কার, ভালো আছি। কংগ্রাচুলেশনস অন ইউর নিউ প্রপার্টি। টাস্কার ঘুরে এসেছি, দুর্দান্ত লেগেছে, এটাও সেই দিকেই এগোচ্ছে। তোমার থেকে দেখো আমি দর্শকদের অন্য সমস্ত তথ্য দিয়ে দিয়েছি, এখানে রুম ফেয়ার কত, কি কি জাতীয় ঘর আছে। তোমার থেকে আমি বলছি অ্যাজ অ্যান ওনার, মানে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রপার্টিগুলোর ইউএসপি কি বা এই প্রপার্টিটার রাদার ইউএসপি কি, তুমি কোনগুলোকে হাইলাইট করতে চাও যেটা ঋষভের অন্য প্রপার্টি থেকে এটাকে আলাদা করে টু অ্যান এই এক্সটেন্ট? প্রপার্টির ইউএসপি হচ্ছে, প্রথম হচ্ছে রেট পকেট ফ্রেন্ডলি। আচ্ছা। 2 নম্বর হচ্ছে পকেট ফ্রেন্ডলি থাকা সত্ত্বেও 24x7 রানিং হট ওয়াটার, 24x7 পাওয়ার ব্যাকআপ। আচ্ছা শীতকালে হিটার আচ্ছা কমন এরিয়াতে, প্লাস যদি রুমে হিটার নিতে চাই দ্যাট উইল কস্ট এক্সট্রা। আচ্ছা, একটু তোমায় থামালাম, তুমি তো বোধহয় বলছিলে এই জায়গাটাকে সেন্ট্রালি হিটিং করবে ভাবছো, মানে এটা তো কমন এরিয়া, এটা ইনক্লুডেড ইন দ্য রুম ট্যারিফ। থাকবেই আচ্ছা শীতকালে আচ্ছা ফ্রম দ্য মান্থ অফ নভেম্বর টিল ফেব্রুয়ারি, এটা পুরো সেন্ট্রালি হিটেড। আচ্ছা, আর তোমার জাস্ট লোকে যাতে কনফিউশন না হয় বলে দিই, 24/7 ব্যাকআপটা কিন্তু অলরেডি ফাংশনাল। অলরেডি না? হ্যাঁ, মানে তোমার আমি দেখলাম এসে গরম জল ভালোই পড়ছে, না, 24/7 ওগুলো তো অলরেডি এস চলছে। আচ্ছা এটার থেকেও বড় কথা, ঋষভের সবচেয়ে হাইয়েস্ট এলিভেটেড প্রপার্টি, আচ্ছা মানে অন দ্য বেসিস অফ অল্টিটিউড যদি বলা হয়, দিস ইজ দ্য হাইয়েস্ট প্রপার্টি। আচ্ছা, আর এখানে ধরো যারা এসে থাকছে, মোটামুটি তুমি কি সাজেস্ট করবে সাইট সিইং যারা করতে চায় কতদিন হাতে সময় নিয়ে এলে ভালো, মানে ঋষভের সার্কিটটা কভার করতে গেলে? সার্কিট যদি কমপ্লিট করতে হয় তাহলে 2 নাইট 3 ডেজ। আচ্ছা, অ্যাম্পেল সময়, অ্যাম্পেল কোনো সময়। অসুবিধা নেই। এবং আরেকটু যদি লেজারলি করতে চায় তাহলে 3 নাইট 4 ডেজ। আচ্ছা, কমন ওয়াকওয়েটা, এখানে আরো সামান্য কিছু কাজ বাকি আছে, বাই দ্য টাইম আপনারা আসবেন হয়তো অল অফ দ্য থিংস উড গেট ডান। তৃষা যেখানটা দাঁড়িয়ে আছে এইখানটা থেকে শুরু হচ্ছে বারবিকিউ সেকশনটা, কি অপূর্ব লাগছে না তৃষা? ও লাইটের কাজ, মানে হুইসপারিংও যেরকম মুগ্ধ করেছিল এখানেও তাই। লাইটের শেডস গুলো দেখুন, শুধু দারুণ লাগছে জাস্ট। এই যে এটা হচ্ছে নতুন রেস্টুরেন্টের এরিয়াটা, বাইরের হ্যাঙ্গিং লাইটসটা কি সুন্দর দেখুন। আচ্ছা, আমাদের ইভিনিং স্ন্যাক্সও এসে গেছে। তৃষা একটু দেখিয়ে দে সবাইকে কি কি এসছে। এসে গেছে, আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে হোমস্টের ইভিনিং স্ন্যাক্স মানে ভীষণ টেম্পটিং, ওই জন্য আসার সাথে সাথে সবাই খাওয়াও শুরু করে দিয়েছিল। তো আমি একটু দেখিয়ে দিই কি কি দেওয়া হয়েছে। আমি একটা মিল্ক কফি নিয়েছি, সাথে ভেজ পকোড়া রয়েছে। আচ্ছা আচ্ছা, আর নন ভেজের মধ্যে চিকেন পকোড়া রয়েছে। বাহ বাহ বাহ। আর এরপরে তো যারা চায় বারবিকিউ খোলা থাকলো অপশন। আর মানে নন ভেজ ভেজ পকোড়াসের মানে টেস্ট মানে একদম খুব ভালো। এই প্রপার্টিটা আমার মনে হচ্ছে, আমি একদম যদি ক্যান্ডিড বলি, টাস্কারের থেকে কিন্তু এখানের খাবারের স্বাদ অনেক বেটার। মানে হয়তো এটা অত লাক্সারি প্রপার্টি নয়, কিন্তু এনাদের কিছুটা তাতে অবদান আছে, খুব ভালো রান্না বান্না হচ্ছে। আমরা এসছি ডিনার করতে, বাইরে এখন প্রবল ঠান্ডা। আজকে রাত্রে আমরা হালকা খাবারই খাবো, মারা রুটি পনির খাবে, সঙ্গে হয়তো মিষ্টি, আর আমরা রুটির সাথে চিকেন। এখানে ভাতটা আজকে অ্যাভেলেবেল ছিল না, আমরা ওই জন্য রুটিই নিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে ভাতটা অতটা ভালোও লাগবে না সত্যি বলতে। বাইরেটা যে কি অপূর্ব লাগছে আপনাদের তো দেখালাম, আশপাশটা পুরো মিষ্টি। এই সিজনে তো কাঞ্চনজঙ্ঘা দেখবার সুযোগ নেই, এই পাহাড়ি যে মাদকতা এটাই এখানের পাওনা আর কি। এই যে এটা দারুণ ওয়েদার, এত মাস পরে আমরা কিন্তু অবশেষে কোথাও একটু শীতলতার ছোঁয়া পেলাম। আর এখানে লাইট টাইট গুলো এত সুন্দরভাবে ওনারা রেখেছেন, সব মিলিয়ে দারুণ লাগছে এই স্পেশালি রেস্টুরেন্ট আর বারবিকিউ এর সেকশনটা। আচ্ছা, আমাদের ডিনারে কি কি এসছে আপনাদের একটু দেখিয়ে দিই। আমাদের এই নন ভেজের টেবিল আর ভেজের টেবিল আলাদা সব সময়ের মতো। নন ভেজ টেবিলে আছে হচ্ছে চিকেন, এখানে আছে পনির, রুটি,
আলু ভাজা, মিষ্টি, দই অফার করেছিল তৃষা, আমরা দইটা প্রত্যাখ্যান করেছি, দই খেলে অ্যাসিডিটি হতে পারে সেই ভয়। আর মাদের এখানে সমস্ত কিছুটা একই রকম, শুধু চিকেনটা বাদ। আজকে সকাল থেকেই আকাশ কুয়াশাচ্ছন্ন। মায়ের অনেক ইচ্ছে ছিল যে যদি একবার কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যায়। মা আমার সঙ্গে এই শেষ কয়েক বছর বারবার উত্তরবঙ্গে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারে মায়ের কি বলবো আর কি ভাগ্য সেভাবে খোলেনি। এবারও হলো না। আশপাশটা কিরকম দেখা যাচ্ছে আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমাদের হোমস্টের বারান্দা, তৃষা যেখানটা দাঁড়িয়ে আছে, এবং এখান থেকে আশপাশে গোটা ফরেস্টের তো ভিউ আছেই, আর নিচে ওই আই লাভ ঋষভ যেটা কাঞ্চনজঙ্ঘার অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট, সেটা কখনো দেখা যাচ্ছে কখনো দেখা যাচ্ছে না। এখন ক্লিয়ার, আমরা যাব ব্রেকফাস্ট করে। এখানে যে বিরাট একটা সাইট সিইং এর হাতছানি আছে তা নয়। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা টিফিন দ্বারা ভিউ পয়েন্টটায় যেতে পারেন, বেশ খানিকটা উঠতে হয়। আর আমরা ওঠার সময় 6th মাইল যে ফরেস্টটা ক্রস করেছিলাম ওখানে একটু দাঁড়াতে পারেন। আর যখন আকাশ পরিষ্কার থাকবে, যেহেতু এই গ্রামগুলি কালিম্পংয়ের অফবিট গ্রামগুলি মূলত কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউয়ের জন্যই ফেমাস, তো লোকে কিন্তু ঋষভে এখানে সেজন্যই আসে। এখানে খুব প্লিজিং একটা এনভায়রনমেন্ট। কালকে রাত্রে বেশ ঠান্ডা ছিল, কিন্তু টেম্পারেচারস ওয়ার অ্যারাউন্ড 15-16 ডিগ্রি। এই মানে আগস্ট মাসেই এটা। ঋষভে কিন্তু স্নোফলও হয় এবং মাইনাসে টেম্পারেচার যায় জানুয়ারি মাসে। তো মানে বুঝতেই পারছেন আর কি, আপনারা যদি সিজনের সময় আসেন আকাশ তো পরিষ্কার পাবেনই, তার সঙ্গে জমিয়ে ঠান্ডা পাবেন। ভালো মতো শীতের পোশাক রাখবেন। এখন মোটামুটি ঘড়িতে বেজে গেছে 9:45। আমি আর তৃষা আজকে ডিসাইড করলাম যে নাম্বার পথে তো বিশেষ একটা সাইট সিইং করবার সুযোগ থাকবে না, কারণ আজকেই আমাদের ছুটি শেষ। 5:30 নাগাদ আবার কাঞ্চনকন্যা ধরা। তো আমরা হয়তো হুইসপারিং পাইন্সে একবার যাব, ওখানে একবার লাঞ্চ করে নিয়ে, তৃষার যেহেতু ওই জায়গাটা দেখা নেই ওটা দেখে নিয়ে এখান থেকে মোটামুটি 11টায় বেরোলেই এনাফ। কারণ আমি আর তৃষাই কাল দেখছিলাম এখান থেকে বোধহয় 2 ঘন্টা দেখাচ্ছে নিউ মাইল জাংশন। আর রাস্তায় ওই পাইন ফরেস্টে একবার দাঁড়ানোর ইচ্ছে আছে। পাহাড় ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই। এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে এখানে ওই স্ট্যান্ডার্ড পুরি সবজি থাকে, আমাদের সেটাই অফার করা হবে যেটুকু শুনলাম। চলুন ব্রেকফাস্ট করে নিই, তারপর আপনাদের নিয়ে একবার আই লাভ ঋষভের ভিউ পয়েন্টটায় যাব। প্লাস অন্যান্য যে ঘর, যেরকম একটা ট্রিপল বেডে আছি, মারা ডাবল বেডে আছে, এর বাদেও যেটা ছাদের ধারের ঘর, মানে সেটা একটা ডাবল অকুপেন্সি রুম, আর আমাদেরই ফ্লোরে একটা 4 বেডের রুম আছে, সেগুলো আপনাদের একটু দেখাবো। আমরা আছি প্রপার্টিটার 2nd ফ্লোরে। আমরা এই রুম নাম্বার 201-এ আছি, মারা আছে 203-তে। তার মধ্যবর্তী একটি জায়গায় আছে এই পিকক রুমটা। এটা হচ্ছে এই প্রপার্টির রুম নাম্বার 202। এটা একটা 4 বেডেড অ্যাকোমোডেশন। মজার ব্যাপার হচ্ছে এই ফ্লোরে আপনি যে রুমই নিন না কেন সবকটারই ভাড়া কিন্তু 2500 টাকা, যদি আপনি শুধু স্টের জন্য আসেন, এনাদের থেকে খাবার না নেন। তাই যদি সুযোগ হয় তাহলে সবসময় 4 বেডেডটাই বুক করবেন, তাহলে একটু হাত পা খেলিয়ে থাকতে পারবেন। 4 বেডেডের অ্যাকোমোডেশনটা সত্যিই সুন্দর এবং ঘরটাও নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ। কত জায়গা দেখুন, ডাবল বেড, 2টো সিঙ্গেল বেড, এবং অ্যামিনিটি সব একই রকম। সেই কিট ব্যাগ, সেই ইলেকট্রিক কেটেল, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এইখানে মানে আপনারা এতজন মানুষ আসলে তো ন্যাচারালি জিনিস রাখবারও জায়গা লাগবে, তাই অন্য ঘরের মতো এখানেও কিন্তু একটা বড় ওয়ার্ড্রোব আর একটা ছোট ওয়ার্ড্রোব আছে। ছাদ থেকে আপাতত এরকম ভিউ। আশপাশটা গোটাটা কুয়াশা এবং মেঘ, দেখা বিশেষ কিছু যাচ্ছে না। তবে ছাদের যে এনাদের সব থেকে ভালো ভিউ যেখান থেকে, যে রুমগুলো থেকে, সেই রুমের একটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটাও ডাবল অকুপেন্সি এবং এখানে 2টো রুমেরই ভাড়া কিন্তু 3000 করে। ডাজন্ট ম্যাটার উইচ রুম ইউ আর টেকিং। এইরকম কিছুটা রুমগুলো, এই রুমগুলো একটা প্রিমিয়াম টাচ আছে, খুব সুন্দরভাবে সাজানো। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে এই যে রুম, এখান থেকে বাইরে তাকালেই অন আ ক্লিয়ার ডে আপনারা দারুণ সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। এতক্ষণ যা যা বললাম তার বাদেও আরও কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। এই রিসর্টটা কিন্তু একটি পেট ফ্রেন্ডলি রিসর্ট। এখানে আপনারা পোষ্যদের নিয়ে আসতে পারেন, ড্রাইভার নিয়ে এলে তাদেরও থাকবার ব্যবস্থা আছে। প্রপার্টিটা ওয়াইফাই এনেবেলড এবং এতটা রিমোট এরিয়া হওয়া সত্ত্বেও কিন্তু এখানে ইন্টারনেট কানেক্টিভিটি বেশ ভালো, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এবং আমাদের এই গোটা স্টেটার রুমের থেকেও সব থেকে বড় হাইলাইট যদি কিছু বলি সেটা হচ্ছে এনাদের খাবার। সামান্য যেটুকু যা খাবার খেয়েছি সব খাবারের স্বাদ দুর্দান্ত।
ব্রেকফাস্ট এসে গেছে আজকে রওনা হওয়ার আগে, এখনই বেজে গেছে প্রায় 10:20। আমরা খেয়ে নিচ্ছি। আছে লুচি এবং আলুর তরকারি, আর এদিকে আরো কিছু আসছে। আচ্ছা, পায়েস আছে, বাহ, সিমুইয়ের পায়েস। আমরা চলে এলাম লোয়ার ঋষভে বাড়ি ফেরবার পথে, বা রাদার বলা উচিত মালবাজার যাওয়ার পথে আপনারাও এই জায়গাটি দেখে নিতে পারেন। এখানে অনেকগুলো হোমস্টেজ অ্যান্ড রিসর্টস আছে, তার মধ্যে এই ঋষভের সব থেকে প্রিমিয়াম যেটা স্টে, সেই স্লিপিং বুদ্ধ এখানেই। সামনে প্রচুর জায়গা, এখানে পার্কিংয়ের খুব সুন্দর ফ্যাসিলিটি আছে। আর এইখানেই হচ্ছে সেই আইকনিক আই লাভ ঋষভের ভিউ পয়েন্ট। এটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে আকাশ পরিষ্কার থাকলে ঠিক এর পেছন দিকটায় অপূর্ব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা পৌঁছে গেছি ঋষভের রহস্যে ঢাকা এই পাইন বনগুলোর মধ্যে। যে রাস্তাটা লাভার খানিক আগে থেকে ঋষভে ওঠে সেটাই 6th মাইলের ফরেস্ট হয়ে যায়। ঠিক মনে হচ্ছে না কোনো হন্টেড সিনেমার একটা সেটে এসে পৌঁছেছি। কি অদ্ভুত নিস্তব্ধতা এবং রহস্যে মোড়া যেন এই গোটা জঙ্গলটা। পাহাড়ে ঘোরা হয়েও হয়েছে না শেষ আর কি। আমরা এসছি হুইসপারিং পাইন্সে। আমার সিদ্ধার্থদার যে কটা প্রপার্টিতে আমি থেকেছি, আমার একদম শুরুর দিকের পছন্দের প্রপার্টি হুইসপারিং পাইন্স। আজকে এখানে আমরা থাকবো না, আমরা এসছি লাঞ্চ করতে। ঋষভের ওই প্রপার্টিটা থেকে এখানে আসতে 1 ঘন্টা নিল কম বেশি, আর জোরে বৃষ্টি নেমেছে। এখান থেকে নিউ মাল জাংশন যেতে কম বেশি 1.5 ঘন্টা নেবে। হাতে অনেকটা সময়, এখন বাজে বোধহয় এই 1:15 মতো। আমাদের তো ট্রেন 5:30, তবে ওই ট্রেন কাঞ্চনকন্যা জীবনেও 5:30টায় আসে না নিউ মাল জাংশনে। তো আমাদের হাতে সময়ই সময়। এখান থেকে 3টে 3:30টায় বেরোলেই যথেষ্ট। খাওয়া দাওয়া করে নিই। এই আমরা যখন হুইসপারিং পাইন্সে এসেছিলাম তারপরে এখানে কিছু পরিবর্তন হয়েছে বাইরের এরিয়াটায় স্পেসিফিক্যালি, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। সব থেকে আগে এসেই আমার যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এখন বারবিকিউ এর এই যে এরিয়াটা, এটা গোটাটা কাভার হয়ে গেছে। মানে বর্ষার সময় এলেও এখন আর বারবিকিউ এনজয় করতে কোনো বাধা নেই। এখানে নানা ফুল ফুটেছে, পাহাড়ি ফুল। ওই দিকে টেন্ট গুলো ছিল, বর্ষার সময় তো এখন আর ন্যাচারালি টেন্ট গুলো থাকবে না, তো টেন্ট গুলো এখন তুলে দেওয়া হয়েছে। এখন গাড়ি কিন্তু একদম হোমস্টে সামনে অবধি আসে। আমি যখন এসেছিলাম তখন সেটা পাইনি। এই পিছনের রাস্তা ধরে অনায়াসে ছোট বা বড় গাড়ি দুটোই চলে আসা যায়। আমাদের এই ইউনোভা গাড়ি ঢুকে গেছে দেখুন। এখানে সেই চেনা দোলনা, আর এই জায়গাটা গোটাটা রিভ্যাম্প হয়েছে। এই যে জায়গাটা একদম শেড দিয়ে ঘিরে দিয়েছে, যার জন্য বিরাট সুবিধা হচ্ছে। সবসময় ঘরে বসে আড্ডা দেওয়ার প্রয়োজন পড়বে না, এই জায়গাটাকে এখন ভালো মতো ব্যবহার করা যাবে। বাইরেটা দেখলে বুঝতে পারবেন ভারী বৃষ্টি পড়ছে, কিন্তু এখানে কিন্তু তার টেকটুকুও পাওয়া যাচ্ছে না। আর এখন দিনের বেলা লাইটগুলো অতটা হয়তো বুঝতে পারছেন না, তবে এই জায়গাটা আগের ভিডিওটা রেফার করলেই বুঝতে পারবেন। এখানটা কিছুই ছিল না, এখন দারুণ সব ঝাড় লাগিয়েছে সিদ্ধার্থদা। বিকেলে দারুণ লাগবে। এখানে বসার তো প্রভিশনস আছেই। রুমের সেকশনটা একটু পরে দেখাচ্ছি। আমরা খেতে যাব, এখানে ডাইনিং এর যে অংশটা একই রকম আছে কম বেশি। আর তখন আপনাদের বলেছিলাম যে এখানে ওই মিক্সার ট্যাপ লাগানোর কাজ চলছে। এই সময় তো ভীষণ ঠান্ডা পড়ে, এই শীতের সময়টা আর 2-3 মাস পরে যখন আসবেন হাড় কেঁপে যাবে। এখন প্রত্যেকটা ঘরেও দেখলাম এবং কমন জায়গাতেও ট্যাপগুলোয় কিন্তু এই মিক্সারের ফাংশনালিটিটা লেগেছে। এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। আর যে জন্য এই প্রপার্টিটার নাম হুইসপারিং পাইন্স, হুইসপারিং ম্যাঙ্গো বা হুইসপারিং অ্যাপেল নয়, সেটা হচ্ছে এই পাইন গাছগুলোর জন্য। অপূর্ব সুন্দর, মানে এই গোটা প্রপার্টির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে, সব থেকে আইডিয়াল রিট্রিট জোন হচ্ছে এই জায়গাটা। এখন বৃষ্টি পড়ছে, যেতে পারছি না, কিন্তু এই বেঞ্চগুলোয় বসে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে। কাঞ্চনজঙ্ঘার হাতছানি তো আছেই, যারা নভেম্বরে বা ডিসেম্বরে আসবেন। কি যে অপূর্ব লাগছে। আর আমরা যে সময় এসেছিলাম তখন তো প্রকৃতি খানিক ধূসর ভাব ছিল শীতের জন্য, এখন তো চারিদিকটা আরো সবুজে ভরা। কি যে অপূর্ব। একটু আপনাদের যদি এদিকটা নিয়ে যেতে পারি, দেখাচ্ছি। নিচের রুমগুলো তো আছেই যেরকম ছিল, ফাটাফাটি লাগছে। আর এখানগুলো সব টালি বসা, ওই জন্য 5 ফিট করে যাওয়ার আর কোনো ভয় নেই। দেখুন শুধু পাইনের ভিউটা দেখুন,
অ্যাবসলিউটলি মেসমারাইজিং। আর এই ডুপ্লেগুলোর বারান্দা থেকেও কিন্তু এই সেম ভিউটা আসে। এই হচ্ছে হুইসপারিং পাইনসের দারুণ সুন্দর সাজানো ডাইনিং হল। প্রচুর রকম আয়োজন আজকে দুপুরের খাবারের জন্য। একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। আছে ভাত, ডাল, পটলের সবজি আছে, আলু ঢেঁড়স ভাজা আছে, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো সব ভেজে দিয়ে। ভেজের আইটেমগুলো ছাড়া নন ভেজের জন্য মাছ আছে, স্যালাড আছে। আচ্ছা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, তেজপাতা তো হ্যাঁ ভেজ নন ভেজ দুজনের ক্ষেত্রেই একই রকম। আচ্ছা, যারা হুইসপারিং পাইনসের সঙ্গে পরিচিত নন, আগের ভিডিওটা দেখেননি, তাদের জন্য একটা ছোট্ট রুম ট্যুর অবশ্যই দিতে চাইবো। এরকম সুন্দর পাহাড়ি হোমস্টে, রিসোর্ট, ইকো রিসোর্ট যে নামেই ডাকুন না কেন, খুব কম আছে। তার একটা মূল কারণ হচ্ছে এই খাওয়া দাওয়ার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। আগের বারও দারুণ লেগেছিল, এবারও প্রতিটি পদ অত্যন্ত ভালো রান্না হয়েছে। আমরা এত খেয়ে যে তৃপ্তি পেয়েছি, এবং সব ঘরোয়া রান্না এখানে। আর এই 203-এর একটা ডুপ্লে ক্যাটাগরির রুম আপনাদের একটু দেখাই। প্রচুর জায়গা, প্রথম কথা ঢুকেই একটা সোফার ব্যবস্থা পাবেন যেখানে 3-4 জন বসা যায়। আর অ্যামিনিটিস ওই টাস্কার বা অন্য যে প্রপার্টিগুলোয় যা ছিল তাই এখানেও কিন্তু আপনারা সেই সিল্ড মিনারেল ওয়াটারের বটল, থার্মোস ফ্লাস্ক, ইলেকট্রিক কেটেল, তারপরে এমার্জেন্সি লাইট সব পাবেন। চা কফি বানানোর সরঞ্জাম দেয়। আর এই দাদার অন্য সমস্ত প্রপার্টির মতোই এখানে ওই বায়োটিকের কিটটা কমন। এখানের মজা যেটা, এখানে নিচটায় একটা সিঙ্গেল বেড আছে, একটা বড় আকারের ওয়ার্ড্রব আছে, আর এখানে একটা ছোট সেন্টার টেবিল। আর এদিকটা আছে হচ্ছে এই রুমটার টয়লেটগুলো অনেক বড় সড়ো, পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, সমস্ত কিছু পাবেন, নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে রুমের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা, এটা পরে আসছি। আগে চলুন ডুপ্লের ওপরের অংশটা আপনাদের একটু দেখিয়ে আনি। এই কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠলে কিন্তু আরেকটা শোয়ার জায়গা পাবেন, এবং এই শোয়ার জায়গাটি থেকেও দারুণ দারুণ ভিউ আছে। এটাই অ্যাকচুয়ালি কিং বেড আর কি। আর ওপরে যাতে সাফোকেশন না লাগে তার জন্য দেখুন একটা স্ট্যান্ড ফ্যানও দেওয়া আছে। আর পর্দাগুলো সরাই, ডুপ্লের যেটা অ্যাটিক সেকশন আর কি, ওপরের অংশটা, এটা একটা 270 ডিগ্রি ভিউ পয়েন্ট মতো। এদিকে আরেকটাও জানালা আছে, ওদিকের পর্দাটা সরানো হয়নি। এত যে সুন্দর কি বলবো আর কি। এখানে একটা স্টাডি ডেস্ক পাবেন, এবং এখানে একটা কিং সাইজের বেড, সাইড টেবিল, আলো, পেন্টিং সব আছে। আর ভিউটা দেখুন, এদিকে হচ্ছে গোটা পাইন গাছের ভিউটা। আর যখন আকাশ পরিষ্কার থাকবে, এটাকে একটু খোলার চেষ্টা করা যাক। এইরকম কিছুটা তো এখন পরিবেশ পাহাড়ের। এই কোণ থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। যেদিকে তাকাবেন এখন শুধু সবুজ আর সবুজ, মাইন্ড ব্লোয়িং। সব থেকে বড় হাইলাইট হচ্ছে এই বারান্দাটা। দ্য ভিউ ইজ টু ডাই ফর। এখানে বসে একজন মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারে। যেদিকে তাকাবেন পাইন বন, জলপ্রপাত, ঝর্ণা, নদী, চা বাগান, মেসমারাইজিং। আর এই রকমই ওয়েদার ছিল আমরা যখন জানুয়ারি মাসে এসেছিলাম, জাস্ট ঠান্ডাটা ডাবল ছিল। অ্যাবসলিউটলি টপ গ্রেড প্রপার্টি এটা একটা। রুম ছাড়াও কিছু এমনি জেনারেল ডাবল বেড আছে, বাট এই প্রপার্টিটায় যারা আসবেন, আমি আর ওই রুমগুলো আলাদা করে দেখাচ্ছি না, আমার আগের ভিডিওতে পাবেন। আমি বলবো ডুপ্লেতেই থাকুন, নইলে এই প্রপার্টিটার সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না। এখন মিড সেপ্টেম্বর অবধি এই জাতীয় ঘর ভাবুন, যেখানে 3 জন মানুষ অনায়াসে থেকে যেতে পারে, সেই ঘরের ভাড়া মাত্র 3,500 টাকা। এর ছাড়াও যদি আপনারা এনাদের থেকে রুম বাদে খাবার নিতে চান, পার পার্সন একটা 4 টাইমের যেটা সেট মিল হয় আর কি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং মর্নিং টি, এটার একটা 700 টাকার ওনারা প্যাকেজ দিচ্ছে। মোটামুটি ধরুন আরও 2100 টাকা, তাহলে 3500 আর 2100, 5600-এ আপনাদের 3 জন মানুষের একদিনে থাকা খাওয়া সব হয়ে যাবে। অ্যান্ড অন টপ অফ ইট ইউ গেট আ ভিউ লাইক দিস। অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। মানে এই দাদার যদি অন্য কোনো প্রপার্টিতেও না যান, একবার হুইসপারিং পাইনসে আসুন। এই রকম পাহাড়ের এই যে মরশুম এখন চলছে, এই যে বর্ষায় মাখা পাহাড়,
এর অনুভূতি যদি আপনাকে নিতে হয়, এই মণ্ডলগাঁও এবং হুইসপারিং পাইনস উড বি দি বেস্ট অপশন। এবার আজকের এই দীর্ঘ পর্বটিকে শেষ করবার পালা। চেষ্টা করেছিলাম আজকের ভিডিওটা এমনভাবে সাজানোর যাতে সবার জন্য কিছু থাকে। যারা সাইট সিইং ভালোবাসেন তাদের জন্য সাইট সিইং এলিমেন্ট পাবেন, যারা একেবারেই বাজেট স্টে চান তাদের জন্য বাজেট হোমস্টে ছিল, যারা প্রিমিয়াম লাক্সারি স্টে চান তাদের জন্য হুইসপারিং পাইনস ছিল, যারা প্রকৃতি চান তাদের জন্য প্রকৃতি ছিল, এবং আমার নিজের জন্য ছিল আপনাদের জন্য এই রকম একটা সুন্দর প্যাকেজকে গড়ে তোলবার সুযোগ। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এনজয় করেছেন, এবং যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।